বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এই অবস্থায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা এবং ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সাম্প্রতিক বন্যায় মৌলভীবাজারে আউশ, আমন, বীজতলা সহ শাকসবজির ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক পরিমাণে। বাড়িঘরের ক্ষয়ক্ষতির সাথে ফসলের ক্ষেত হারিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। এছাড়া প্রতিরক্ষা বাঁধের খোলা স্থান মেরামত না হওয়ায় আরও বন্যার আশঙ্কা করছেন কৃষক সহ এলাকাবাসী। প্রতিনিধি সঞ্জয় কুমার দের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শারমিন। সম্প্রতি অতিবৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে মনু নদীর প্রতিরক্ষা বাঁধের ১১টি স্থানে এবং ধলাই নদীর ৫টি স্থানে ভাঙন দেখা দিলে বন্যায় তলিয়ে যায় জেলার বিস্তীর্ণ এলাকা। এই বন্যায় মানুষের ঘরবাড়ি ও রাস্তাঘাটের ক্ষয়ক্ষতির পাশাপাশি আউশ, আমন, বীজতলা এবং শাকসবজির ১৫,২২২ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে যায়। ভারতের উজান থেকে পানি নামিয়া ওই যে রাস্তা ভাঙ্গিয়া আপনার ওই যে ফিচারিটা, আরো ফিচারি আছে, অনেক ফিচারি আছে, গুলা ফিচারির সব মাছ বাড়িয়ে গেছে। ফসল হারিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। এদিকে এখনো মেরামত হয়নি প্রতিরক্ষা বাঁধের ঝুঁকিপূর্ণ স্থান। ফসল নষ্ট হওয়ার পাশাপাশি বাঁধ মেরামত না হওয়ায় নতুন ফসল লাগিয়ে দুশ্চিন্তায় কৃষকেরা। এখানে টমেটো, সবজি, ধান বান সবকিছু শেষ, এখানে কিচ্ছু নাই। এই জায়গাটা পুরা ময়দান হয়ে গেছে, বালু জায়গা বইরা। খুব কষ্ট করিয়া ঋণ হরিয়া নিয়ে আমি যে করছি, আমি গরিব মানুষ। ৭০ টাকা ৮০ টাকা চাইলে খেতে খারাপ, আমরা কি করি, আমরা বাঁচবো, ঘর দুয়ার নাই, বাড়িঘর নাই, সবকিছু এই ফ্ল্যাটে নিয়ে গেল কি, তখন তো আমরা নিরুপায়। সৃষ্ট এমন পরিস্থিতিতে ক্ষয়ক্ষতির তালিকা করে ক্ষতিগ্রস্ত চাষিদের সরকারি সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এই কৃষি কর্মকর্তারা। সেই সাথে ভাঙা স্থানগুলো মেরামত করা হচ্ছে বলেও জানান তারা। সরকার বিভিন্নভাবে প্রণোদনা দিচ্ছে কৃষককে। ৪,০০০ জন কৃষককে হলো আমন ধানের বড় প্রণোদনা দিচ্ছে, ৯,০০০ কৃষককে হলো শাকসবজির বীজের প্রণোদনা দিচ্ছে এবং রবি ফসলের ৬,১৩০ জন কৃষককে প্রণোদনা দিচ্ছে। এই ১৬টির মধ্যে আমরা ৬টি স্থানের বাদ আমরা পুনরায় ওই ক্ষতিগ্রস্ত স্থানকে পুনর্বাসনে নিয়ে এসেছি, আর 10টি স্থানের কাজ আমাদের বর্তমানে চলমান রয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় এনে দ্রুতই বাঁধ মেরামত সহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন করার দাবি এলাকাবাসীর। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে মেঘনা এবং ইলিশা নদীর ভাঙনে সাদেকপুর এবং রুকন্দি গ্রাম দুটির বেশিরভাগ অংশ প্রায় বিলীনের পথে। হারিয়ে গেছে অনেক বসত ভিটা এবং শিক্ষা প্রতিষ্ঠান। নদীর করাল গ্রাসে বিলীন হওয়ায় গ্রাম দুটি রক্ষায় ১.৫ যুগেও পায়নি কোনো সরকারি সহায়তা। শামীম খানের ক্যামেরায় মেহেন্দিগঞ্জ ব্যুরো প্রধান এহসান রেজা জিতুর রিপোর্ট, জানাচ্ছেন শামতাবিজ উচ্ছ্বাস। মেহেন্দিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সাদিকপুর ও রুকুদ্দি গ্রাম দুইটি ইলিশা নদীর করাগ্রাসে নদীগর্ভে বিলীন হওয়ার পথে। দীর্ঘ ১৮ বছরে নদী ভাঙনে বহু মানুষ বসতভিটা হারিয়ে আজ নিঃস্ব। নদীগর্ভে হারিয়ে গেছে অনেক ফসলি জমি, ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান। হুমকির মুখে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও কয়েক হাজার ঘরবাড়ি। ১.৫ যুগ আগ থেকে নদী ভাঙন শুরু হলেও গ্রাম দুইটি রক্ষায় আজ পর্যন্ত মেলেনি কোনো সরকারি সহায়তা। পুরা নদীর পার মাইচা হইতে আছি, ঘর দিলে একটু জায়গা দিলে আমরা একটু বাঁচতাম। আমাকে মেম্বার স্যার আমাকে একটু জিগাইও না, তোমরা কি খাইয়া আসো না না খাইয়া আসো, কারণ আমার ঘরে বিড়ি লইয়া গেলে আমার থাকার কোনো জায়গা নেই। ইতিমধ্যে কিছু জিও ব্যাগ নিজেদের ব্যক্তি অর্থায়নে দান করেছেন স্থানীয়রা বলে জানিয়েছেন এলাকাবাসী। প্রচন্ড ভাঙনের মুখে প্রায় শতাধিক ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। জায়গা নেই, জমি নেই, বিড়ি ঢুকাশন হয়ে গেছে, আমাকে থাকবো অন্য কোনো জায়গা নেই, আমরা কোথায় যাইনি। এত বড় বাড়ি, কই যাইব, কই যাইব, কই থাকবো, আমার বাপ মার সবার খবর ভাঙ্গা সে থাকতে নাই। এই জীবন আর ওই না, এই দালাং খোলা করিয়া ব্যাগ করিয়া রয়েছে, কোনো সরকারি কোনো সহযোগিতা পাইতাছি না। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে অপারগতা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলাম। তিনি বলেন, এ বিষয়ে উপরস্থ কর্মকর্তাদের কাছে লিখিতভাবে জানানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে গ্রাম দুইটি রক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই দাবি গ্রামবাসীর। শামতাবিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। জানাবো গ্রাম বাংলার খবর।
আত্মগোপনে থাকা জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদ জৈন্তাপুর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বিজিবির হাতে আটক হয়েছে। জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের গুয়াবাড়ি গ্রাম হয়ে ভারত সীমান্তের 1296 পিলার সংলগ্ন এলাকা দিয়ে পালিয়ে যাওয়ার সময় বিজিবি 19 ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করে। এ সময় তার সাথে থাকা 3টি পাসপোর্ট, নগদ টাকা, ভারতীয় রুপি, ডলার, ব্যবহারকারী ওষুধ সহ বিভিন্ন জিনিসপত্র জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন 19 বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়নের সিও লেফটেন্যান্ট কর্নেল আসাদুন নবী। মৌলভীবাজারের চুরি উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়ন থেকে 2 রোহিঙ্গা সহ 5 জনকে আটক করেছে স্থানীয়রা। গতকাল স্থানীয়রা তাদেরকে আটক করে ইউপি চেয়ারম্যান এবং বিজিবির মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের লাঠি ঢিলা সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশব্যাক করে। জুরি থানার ওসি মেহেদি হাসান জানান, বিজিবি সীমান্তে স্থানীয়দের সহায়তায় 5 জনকে আটক করে থানায় নিয়ে আসে। আটক 2 রোহিঙ্গাকে কক্সবাজার ক্যাম্পে প্রেরণ এবং বাকি 3 জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলার অভিযোগে করা মামলায় সাজাপ্রাপ্ত ঈশ্বরদী উপজেলা বিএনপির 12 নেতাকর্মী জামিনে মুক্তি হয়েছে। রবিবার সন্ধ্যায় পাবনা জেলা কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়। জেল সুপার নাসির উদ্দিন প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন। 30 বছর আগে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলা এবং গুলিবর্ষণের মামলায় 2019 সালে 3 জুলাই রায় দেন পাবনার অতিরিক্ত দায়রা জজ আদালত 1-এর বিচারক রুস্তম আলী। এই রায়ে স্থানীয় বিএনপির মোট 52 জন নেতাকর্মীর মধ্যে 9 জনকে ফাঁসি, 25 জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং 13 জনকে 10 বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, শেখ হাসিনা এদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করেছেন। তাদের অত্যাচার নির্যাতনে বিএনপি নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারেনি। কুমিল্লার ব্রাহ্মণপাড়া চান্দোলা স্কুল মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভা এবং বর্ণার্থদের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিএনপির জনসভা হয়েছে। উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার বাস স্ট্যান্ডে বন্যা পরবর্তী পুনর্বাসন পরিকল্পনা বিষয়ে এই জনসভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তৃতা করেন কবির আহমেদ ভূঁইয়া। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদিন আব্দুল, সদস্য সচিব খোরশেদ আলম ভূঁইয়া, বিএনপির নেতা বেলাল উদ্দিন সরকার তুহিন সহ আরও অনেকে। ব্রাহ্মণবাড়িয়া সদরের রামরাইল আব্দুল মোনেম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হোসনে আরা বেগমকে কথিত পদত্যাগ প্রত্যাহারের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পদত্যাগ প্রত্যাহার চেয়ে একটি স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। এর আগে একটি প্রতিবাদ মিছিল নিয়ে তারা ইউএনও অফিসে জড়ো হন। শিক্ষার্থীরা জানান, এই পদত্যাগ তারা মানেন না। তিনি কলেজের সার্বক্ষণিক লেখাপড়ার তদারকি করেন। আমরাও তাকে শপথে বহাল চাই। তাই পরিচালনা পর্ষদের কাছে দাবি, তাকে দ্রুত কলেজে ফিরিয়ে আনার দাবি জানান। এই বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম শেখ জানান, কলেজ অধ্যক্ষকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা একটি স্মারকলিপি দিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার সভাপতি মুফতি তোফায়েল আহমেদ কাশেমির সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি হাফেজ মাওলানা মুফতি সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র নাইবে আমির শায়েখে চরমোনাই মুফতি ফয়জুল করিম। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বাড়ি মাসউদ, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরি, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম আল আমিন। শেরপুরে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলামের পরিচিতি এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপারের সেমিনার কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন পুলিশ সুপার খোরশেদ আলম। এই সময় জেলার বিভিন্ন চিত্র তুলে ধরে বক্তব্য দেন সাংবাদিক কাকুন রেজা, সাংবাদিক রফিকুল ইসলাম আধার, সাংবাদিক মাসুদ হাসান বাদল, সাংবাদিক শহীদুল ইসলাম।
যশোরে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে 100 জন রোগীকে ফ্রি ফিজিওথেরাপি সেবা বিনামূল্যে প্রত্যেকে ফিজিওথেরাপি ইকুইপমেন্ট প্রদান করা হয়েছে। যশোর সদর উপজেলা ফিজিওথেরাপি ক্যাম্পে ডক্টর হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মোহাম্মদ শেখ ফিরোজ আহমেদ, সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ হারুনুর রশিদ, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ মাহফুজুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। নরসিংদীর রায়পুরায় বিএনপি নেতা দানা মিয়ার উপর মারধর এবং হামলার অভিযোগ এনে উপজেলা বিএনপি সহসভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী দানা মিয়া। গতকাল রায়পুরা প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী দানা মিয়া লিখিত বক্তব্যে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কেন্দ্রীয় এবং জেলা বিএনপি নেতৃবৃন্দের কাছে সুবিচার দাবি করেন। গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগ সন্ত্রাসী, ভূমিদস্যু, চাঁদাবাজ, কালো টাকার মালিকদের বিচারের দাবিতে কাউরাইদ ইউনিয়ন বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন হয়েছে। জৈনাবাজার কাউরাইদ আঞ্চলিক সড়কের বলদিঘাট বাজারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কাউরাইদ ইউনিয়ন বিএনপির নেতা হাসান আলী পালোয়ান এর সভাপতিত্বে ও হাফেজ মমিন মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন মণ্ডল এবং বলদিঘাট জে.এম. সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম। নড়াইলে কালিয়া উপজেলার পেরলি গ্রামে আজাদ এবং মোফাজ্জল শেখ হত্যাকাণ্ড সহ বিভিন্ন সময়ে সংঘটিত ঘটনায় বিএনপি নেতাকর্মী ছাড়াও নিরপরাধ ব্যক্তিদের নামে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পেরলি বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই ব্যাপারে সংবাদ সম্মেলনও করেন ভুক্তভোগীরা। এ সময় বক্তব্য রাখেন পেরলি গ্রামের শহীদুল ইসলাম, আলতাফ হোসেন, হামিদুল শেখ সহ অনেকে। নওগাঁর রানীনগর উপজেলার কুজাইল বাজারে গ্রামীণ হাট বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতাধীন সরকারি জরিপকৃত জায়গায় ভবন নির্মাণ না করে নদীর ধারে ঝুঁকিপূর্ণ স্থানে ভবন নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয়বারের ন্যায় উপজেলা কুজাইল বাজার মোড়ে ভুক্তভোগী ব্যবসায়ী এবং সচেতন এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন স্থানীয় সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম, ভুক্তভোগী ব্যবসায়ী রেজাউল করিম সহ এলাকাবাসী। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনায় 6 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। নগরীর বৈকালী মোড়ে খুলনা সরকারি পলিটেকনিক এবং মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীদের দাবিগুলো হলো কারিগরি সেক্টর পরিচালনা, কারিগরি শিক্ষা বহির্ভূত কোনো জনবল না রাখা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স 4 বছর মেয়াদী করা, কারিগরি শিক্ষা অধিদপ্তরের সকল নিয়োগ বিধিমালা সংশোধন এবং সংস্কার, উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যোগ্যতা ছাড়া অন্য কারো আবেদনের সুযোগ না রাখা এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের উচ্চশিক্ষার দ্বার উন্মুক্ত করার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তির আসন নির্ধারণ করা। দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের আন্দোলনকারী শ্রমিকদের সাথে করা ঐক্যমত সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তাপবিদ্যুৎ কেন্দ্রে আন্দোলন পরিচালনা কমিটির উদ্যোগে সংগঠন কার্যালয়ে এর আয়োজন করা হয়। এ সময় সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম সহ অন্যান্য সদস্যদের উপস্থিতিতে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক আবু সাইদ। কুড়িগ্রামের নাগেশ্বরীতে বহিষ্কার হওয়া উপজেলা যুবদলের আহ্বায়ক নূর জামাল এবং সদস্য সচিব আতিকুর রহমান লেবুর বহিষ্কারাদেশ পরদিন প্রত্যাহার করে স্বপদে বহাল রেখেছেন কেন্দ্রীয় কমিটি। যুবদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এই উপলক্ষে গতকাল একটি মোটরসাইকেল শোডাউন করে আনন্দ মিছিল করে উপজেলা এবং পৌর যুবদলের নেতাকর্মীরা। পরে উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সাইফুর রহমান রানা, উপজেলা যুবদলের আহ্বায়ক নূর জামাল হক, সদস্য সচিব আতিকুর রহমান লেবু, পৌর যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান সহ অনেকে।
পটুয়াখালী গলাচিপায় বৈষম্যহীন নিরপরাধ এবং মানবিক বাংলাদেশ গড়ায় জাতীয়তাবাদী দলের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার চিকুনিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। যুবদল নেতা জামাল হোসেন মুন্সির সঞ্চালনায় এবং সাবেক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হায়দার মিয়া সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ শিপ্লু খান। এ সময় গলাচিপা যুবদলের সাবেক সহসভাপতি আনিসুর রহমান মুন্সি, সাবেক ইউপি সদস্য আবুল কালাম পাদ্দা উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে 120টি লাল মাথা টিয়া পাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। এ সময় পাখি শিকারী রবিউল ইসলামকে 10,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়। রবিবার উপজেলার বিনোদপুর ইউনিয়নের কামাত এলাকায় অভিযান চালিয়ে এসব টিয়া পাখি উদ্ধার করা হয়। পরে অবমুক্ত করা হয় পাখিগুলোকে। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভূমি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কামাত এলাকার রবিউল ইসলামের বসতবাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে 120টি লাল মাথা টিয়া পাখি উদ্ধার করা হয়। সংবাদ শেষ করব এক তরুণ উদ্যোক্তার সাফল্যের খবর দিয়ে। পরিবারের অমতে দেশেই নিজেকে প্রতিষ্ঠিত করে মা বাবার মুখে হাসি ফুটিয়েছেন শরীয়তপুরের এক তরুণ উদ্যোক্তা। ছাত্র বয়সেই প্রত্যন্ত অঞ্চলে বেড়ে ওঠা এই যুবকের মাসিক আয় প্রায় 2 লাখ টাকা। এখন এলাকার বেকার যুবকদের বিনা খরচে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিতে চান এই উদ্যোক্তা। তার সাফল্যে খুশি এলাকাবাসী। প্রতিনিধি সজীব শিকদারের রিপোর্ট, জানাচ্ছেন শামস রাবিজ উচ্ছ্বাস। পদ্মা সেতুর কাছেই শরীয়তপুরের প্রত্যন্ত অঞ্চলে বেড়ে ওঠা এই যুবকের নাম শাকিল মিয়া। ছাত্র বয়সে এখন তার মাসিক আয় প্রায় 2 লাখ টাকা। কোনো চাকরি বা ব্যবসা নয়, ফ্রিল্যান্সিং এর কাজ করে তিনি এই টাকা আয় করেন। এখন শাকিল অনেকের কাছেই অনুকরণী। তবে শুরুর পথটা মোটেও মসৃণ ছিল না। 2015 সালে যখন একজন ইউটিউবার হিসেবে যাত্রা শুরু করেন, তখন তার ছিল না ভালো মানের মোবাইল কিংবা কম্পিউটার। গাছের ডালে ইন্টারনেট মডেম রেখে নানা প্রতিকূল পরিবেশে কাজ করতে হয়েছে শাকিলকে। আমাদের এটা একটা প্রত্যন্ত অঞ্চল, এখানে যোগাযোগ ব্যবস্থায় খুবই খারাপ। তো ইন্টারনেট ওই সময় খুব একটা দুরূহ ব্যাপার ছিল। জিপির একটা পকেট রাউটার ছিল, তো ওই পকেট রাউটারটা আমি গাছের আগায় রাখতাম, তাইলে মানে ঘরের ভিতরে ভালো নেটওয়ার্ক পাইতো। তো ওই সময় থেকেই প্রথম আমার শুরু হইতেছে কন্টেন্ট ক্রিয়েশন দিয়ে। আমি ইউটিউবে টেক রিলেটেড কন্টেন্ট তৈরি করতাম। বর্তমানে শাকিল কাজ করছে ইউএস, কানাডা সহ ইউরোপের বিভিন্ন অনলাইন মার্কেট প্লেসে। তার মাসিক আয় $1,500 থেকে $2,000। নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি পরিবারেও ফিরিয়ে এনেছেন সচ্ছলতা। ওয়েব ডেভেলপমেন্ট বিভিন্ন পোর্টাল থেকে, তারপর হচ্ছে বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে আমি ওয়ার্ডপ্রেস শেখার ট্রাই করি। তারপর আমি আস্তে আস্তে ওয়ার্ডপ্রেস শিখি, তারপর আমি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের দিকে ঝুঁকি। এখন আলহামদুলিল্লাহ আমি প্রতি মাসে অ্যাভারেজ $2,000 মতো ইনকাম করতেছি। পরিবারের মতে দেশেই নিজেকে প্রতিষ্ঠিত করে বাবা মার মুখে হাসি ফুটিয়েছেন শাকিল। নিজের খরচ মিটিয়েও সংসারের হাল ধরে সদ্য রাষ্ট্রবিজ্ঞানে অনার্স সম্পন্ন করা শাকিল মিয়া। নিশ্চিত করছিলাম, কইতাম যে মানুষের পোলাপান বিদেশ যায়, অনেক টাকা পয়সা কামাই করে। হে বলতাছে যে আমরা বিদেশ যাওয়া লাগবে না, আমি ঘরে বসে বসে বিদেশি টাকা কামাই করতে পারি। ওই কাজের থেকে যাই হোক আমার ছেলে এখন সফল হয়েছে। পরে কেউ হেল্প করে নাই, নিজে থেকে ও নিজে শিখছে। এটা শরীয়তপুরের জাজিরা উপজেলার সেনেরচরের ইসমাইল মুন্সি ও শেফালি বেগম দম্পতির ছেলে শাকিল মিয়া। নিজ এলাকায় আগ্রহী বেকার যুবকদের বিনা খরচে ফ্রিল্যান্সিং এর প্রশিক্ষণ দিতে চান এই উদ্যমী তরুণ। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন YouTube/mytv বিডি নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন YouTube/mytv বাংলা ও Facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টা 30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাদিয়া আলম। আল্লাহ হাফেজ।